মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। রিয়াদের ব্যাপারে একটা ডিসিশন হয়েছে, রিয়াদ মাঠ থেকে অবসর নিচ্ছেন। আপনি বলছেন অনেক বড় বড় কথা, কিন্তু আপনার কর্মকাণ্ডের সাথে তো সেগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না। তো এখানে আসলে কি হয় এটা কেউ বলতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন মেকিং গুলো অনেকটা কৃষ্ণা কটেজের ডাইরেক্টরের মতো। সবার তো ডান হাত বাম হাত থাকে, ক্রিকেট বোর্ডের একটা অজুহাত আছে। জাকির আলী অনেক কি আপনার মুশফিকুর রহিম বা লিটন কুমার দাসের প্রপার বিকল্প উইকেট কিপার? আপনি নুরুল হাসান সোহানকে কখনো বিবেচনা করেননি। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে শামীম হোসেন পাটোয়ারিকে আপনি রাখবেন না কেন? মুশফিক অবসরে অবশ্য সিদ্ধান্তটা কি আপনি এক্সপেক্ট করেছিলেন যে মুশফিক অবসর নেবে নাকি করেননি? আমি এক্সপেক্ট করেছিলাম, কারণ মুশফিকের আসলে চান্সেস ছিল না ওয়ানডে দলে। যে পারফরমেন্স ছিল, যে ধরনের সমালোচনা ছিল, এবং যেভাবে মুশফিকুর রহিমের কারণে বাংলাদেশ দল কি বলবো গঠনের ক্ষেত্রে একটা ডিলেমা হচ্ছিল এবং বিতর্ক হচ্ছিল, যে সৌম্য সরকারের বাদ পড়া, মুশফিকুর রহিমকে খেলানো, শান্ত ওপেনার বনে যাওয়া। সো এই ঘটনাগুলো ঘটেছে কেন? মুশফিককে লাস্ট একটা সুযোগ দেওয়ার জন্য, বাট মুশফিক কোনোটাই কাজে লাগাতে পারেনি। আবার যদি আপনি পারফরমেন্স দেখেন যে গত 12-13টা ইনিংসে তিনি আসলে রানস করতে পারেন নাই। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি অবস্থান দেখে যায়, তারা 2027 ওয়ার্ল্ড কাপে ফোকাস করতে চায়, সেখানটায় আবার মুশফিক নেই। সো সব কিছু মিলে মুশফিক হ্যাড নো ওয়ে উইদাউট অ্যানাউন্সিং হিজ রিটায়ারমেন্ট, এবং তিনি বাধ্য হয়ে এটা করেছেন। রিয়াদও কি একই পথে হাঁটবেন কি মনে হয়? রিয়াদের ব্যাপারে একটা ডিসিশন হয়েছে, রিয়াদ মাঠ থেকে অবসর নিচ্ছেন, এটুকু আমি বলতে পারি আপনাদেরকে। ফ্রম দ্য ফিল্ড মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে যাচ্ছেন, এবং মুশফিকুর রহিমের যেমন আর কখনোই বাংলাদেশের ওয়ানডে জার্সি গায়ে মানে নামার সম্ভাবনা নেই, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে ম্যাচ খেলেই ফাইনালি আনুষ্ঠানিকভাবে রিটায়ারমেন্টে যাবেন। সেটা কি ঘরের মাঠে না ঘরের বাইরে? এটা নিয়ে আলোচনা রয়েছে। ঘরের মাঠে হলে খেলা বেশ দূরে রয়েছে, আবার ঘরের বাইরে হলে কিছুটা কাছাকাছি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ক্যারি করার জন্য হচ্ছে টানা ওই ঘরের মাঠে লাস্ট অবসরের ম্যাচটা খেলিয়ে মাঝখানে যে সিরিজগুলো রয়েছে সেগুলোতে ক্যারি করবে, নাকি টোটালি অফ রেখে ওই পার্টিকুলার সিরিজটা যখন আসবে মাহমুদুলকে একটা দুইটা ম্যাচ খেলিয়ে তারপরে বিদায় দিবে। এইটা ডিসিশন এখন পর্যন্ত হয় নাই, বাট পুরো প্রক্রিয়াটা শেষ হতে আমার কাছে মনে হয় আরও 3-4 মাস লাগবে মিনিমাম। তার মানে রিয়াসাত ভাই, রিয়াদ তাহলে উদাহরণটা সৃষ্টি করতেছে যে মাঠ থেকে অবসর নেওয়া যায় ক্রিকেটারদের। হ্যাঁ, অবশ্যই মাঠ থেকে অবসর নেওয়াটাই তো উচিত, এটাই তো প্রসেস হওয়া উচিত। এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু T20তেও মাঠ থেকে অবসর নিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু টেস্টেও কিন্তু ওই 150 করার পর মাঠ থেকে অবসর নিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। আপনি যদি অন্যদের কথা বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওই 150 মারার পর জিম্বাবুয়েতে ওই দিন সে জানিয়ে দিয়েছে যে দিস ইজ গোয়িং টু বি হিজ লাস্ট টেস্ট। T20 রিটায়ারমেন্টও কিন্তু আমরা সবাই জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকেই নিয়েছে। ওয়ানডে রিটায়ারমেন্টও মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকেও নিতে চান। কি মনে হয় ভাই, মানে 2027 বিশ্বকাপ তো অনেক দেরি এখনো, বাট আজকে একটা প্রশ্ন করা হয়েছিল বিসি প্রেসিডেন্টকে, 27 বিশ্বকাপে বলা হবে কিনা যে এই বিশ্বকাপ প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি? আপনার কাছে মনে হয় যে 27 বিশ্বকাপে একই অজুহাত থাকবে যদি বাংলাদেশ ফেল করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট যিনি ফারুক আহমেদ, আমার কাছে মনে হয় না যে তিনি আসলে 27 বিশ্বকাপ নিয়ে খুব বেশি ভাবছেন, বা তার টিম খুব বেশি ভাবছে। যদি ভাবতো 27 বিশ্বকাপে আপনি মাহমুদুল্লাহ মুশফিককে রাখবেন না, এই পরিকল্পনা যদি আপনি করেন, যাদেরকে রাখবেন আপনি তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে রাখবেন না, আপনার উইকেট কিপিং কে করবে সেই অপশনসগুলো আপনি রাখছেন, আপনি ঠিকভাবে রাখেন নাই। জাকির আলী অনেককে আপনি বলতে পারেন যে সে তো আছে, লিটন কুমার দাস সে তো আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার বিকল্পটা কি? জাকির আলী অনেক কি আপনার মুশফিকুর রহিম বা লিটন কুমার দাসের প্রপার বিকল্প উইকেট কিপার? আপনি নুরুল হাসান সোহানকে কখনো বিবেচনা করেননি, গ্লোবাল সুপার লিগ জিতিয়ে এনেছে, বিপিএল অনেক ক্রাইসিস মোমেন্টে রানস করেছে। আপনি শামীম হোসেন পাটোয়ারিকে প্রপারলি বিবেচনা করছেন না, আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে বিবেচনা করছেন না। কেন? ডি গ্রেডে এই ক্রিকেটারদেরকে রাখলে আপনার কি ক্রিকেট বোর্ডের টাকা কমে যাবে? আপনি বলছেন অনেক বড় বড় কথা, কিন্তু আপনার কর্মকাণ্ডের সাথে তো সেগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড 27 বিশ্বকাপ নিতে সত্যিই ভাবছে, এটা আমি বিশ্বাস করি না। T20 ক্যাপ্টেন তো সামনে থাকতেছে না, আমরা অনেক আগেই শুনেছি। আসলে সামনে তো অনেক T20 T20 আছে আমাদের। তো T20 ক্যাপ্টেন কে হবেন বা কোনো কথাবার্তা হয়েছে কিনা বোর্ডে? T20 ক্যাপ্টেন কে হবেন এটা নিয়ে অনেক আলোচনা রয়েছে। ক্রিকেট বোর্ডে এই আলোচনাগুলোকে ঘনীভূত করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, বিশ্বকাপে T20 ভাইস ক্যাপ্টেন আমরা তাসকিনকে বানিয়েছি। তার মানে কি ওই সময় যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি যদি চলে যান, তাসকিন আহমেদ তো আলটিমেটলি ক্যাপ্টেন হবেন, কিন্তু তাসকিন আহমেদকে কিন্তু ক্যাপ্টেন করা হয় না। এরপর আমরা লিটন কুমার দাসকে ক্যাপ্টেন দেখেছি। মানে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করার থেকে তাসকিন আহমেদের প্রতি যে একটা এলার্জি কাজ করে, কেন করে আমি জানি না, স্ট্রেট ফরওয়ার্ড হয়তো সেই কারণে। এটা আমার কাছে মনে হয় যে একটা পেছনের কারণ হিসেবে কাজ করে, বাট ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট ইজ তাসকিন আহমেদ। আপনি যদি রাজশাহীর হয়ে তার খেলা দেখেন, লাস্ট 3-4টা ম্যাচে যেভাবে একটা মানে কি বলবো খর্বশক্তির দল নিয়ে কম্পিট করেছে, একটা সময় মনে হচ্ছিল তারা প্লে অফেও চলে যেতে পারে, এবং তাসকিনের ওভারঅল পারফরমেন্স আমার কাছে মনে হয় ডেফিনেটলি তাসকিন আহমেদ শুড বি গিভেন দ্য ক্যাপ্টেন্সি ইন T20 সাইড। আপনার কি মনে হয় যে ওয়ানডেতে আবার লিটনকে ফেরানো হবে? অবশ্যই হবে, কারণ ওয়ানডে তো মুশফিক নাই, সো লিটনকে ফেরানোর একটা প্রসেস তো থাকবেই। লিটন কুমার দাস ওয়ানডেতে ফিরছে ফর অবভিয়াস, আপনি জেনে রাখেন এটা। A+ ক্যাটাগরিতে মাত্র একজন ক্রিকেটার, সেটা তাসকিন আহমেদ। শান্ত তো থাকতে পারতেন, শান্ত কেন না? শান্ত কেন না? কারণ শান্তর ফর্ম নিয়ে সমস্যা রয়েছে। তো শান্তর যদি আপনি দেখেন T20 ফর্ম নিয়ে ঝামেলা রয়েছে, হ্যাঁ, টেস্টের পারফরমেন্স তুলনামূলক ভালো খারাপের মধ্যে যাচ্ছে, ওয়ানডেতে সুপার ফর্মে রয়েছেন। সো এরকম আপ ডাউনের জায়গায়, এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এগুলো করেন একটা ফেসবুক দেখে। সো ওই জায়গায় হচ্ছে শান্তর ফেসবুকের যে রেটিংটা এটা হচ্ছে নিচের দিকে, যে কারণে শান্তকে A+ ক্যাটাগরিতে রাখার পরিকল্পনা হয়তো তারা করে নাই। আবার অনেককে দেখলাম যে হচ্ছে B গ্রেডে রেখেছে অনেক ক্রিকেটারকে, কিন্তু হচ্ছে আবার অনেক সিজন ক্যাম্পেইনার যারা
তাদেরকে নিচের গ্রেডে রেখেছে। গ্রেডিংটা আমার কাছে খুব একটা আসলে পছন্দ হয়নি। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে শামীম হোসেন পাটোয়ারিকে আপনি রাখবেন না কেন? শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ডিপেলেও রান করছে। রান করা কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে প্যারামিটার না। শরীফুল ইসলামের পারফরমেন্সটা কি আপনি বলেন? শরীফুল তো রয়েছে, আমি না করছি না যে শরীফুল থাকবে কেন, আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু শামীম পাটোয়ারিকে আপনি রাখছেন না। আপনি নুরুল হাসান সোহানদেরকে ডিগ্রেডও বিবেচনা করছেন না। অঙ্কনদের কথা আপনি ভুলে যাচ্ছেন বেমালুম, আবার আপনি 27 ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা করছেন। খুবই সাংঘর্ষিক। তামিম ভাইয়ের সাথে রিসেন্ট পাস্টে ইন্টারভিউ হয়েছে, মিজান ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, ফরচুন বরিশালের মালিক। গ্লোবাল সুপার লিগ নিয়ে একটা কথা হয়, গতবার সুযোগ পেয়ে ফরচুন বরিশাল যায় নাই, এবার কি সুযোগ পাওয়া বা সুযোগ এসেছে বা কোনো প্রস্তাব কি এসেছে? কারণ সামনে গ্লোবাল সুপার লিগ জুন জুলাই, মানে সুযোগটা আসলে তো বাংলাদেশ পাবি, মানে এটা তো হচ্ছে ওই কান্ট্রির বেস্ট টিম পায়, সো বাংলাদেশ এটা পাবে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। কারণ বাংলাদেশের দলই কিন্তু গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রাইট নাও। রংপুর রাইডার্স অসাধারণ খেলেছে সেখানটায়, সো রংপুর রাইডার্সের জন্য ব্যাড লাক, মানে যেহেতু টপ টিম হচ্ছে সেখানটায় কোয়ালিফাই করবে বা যাওয়ার সুযোগ পাবে। আবার অন্য কোনো ফরম্যাটের কারণে, ক্যাটাগরির কারণে বাংলাদেশ থেকে দুটা দলও যেতে পারে কিনা সেটাও কিন্তু ভাবার বিষয় আছে। সো সেরকমটা যদি হয়, ধরেন বরিশাল এবং রংপুর গেল গ্লোবাল সুপার লিগে, আমার কাছে তো মনে হয় যে খুব ভালো কম্পিটিশন করা সম্ভব এবং এবারও সেই শিরোপা ধরে রাখা সম্ভব। ভাই কি মনে হয় আসলে সোহানকে অন্তত ওয়ান ডে বা টেস্ট দলের জায়গাটা রিজার্ভ করে? ডেফিনেটলি ওয়ান ডেতে তো খুব ভালোভাবেই করে। আপনি কেন ওয়ান ডেতে খেলাচ্ছেন না, নিচ্ছেন না, কেনই বা বাদ দিলেন? এটা আসলে খুব আমার কাছে অদ্ভুত মনে হয়। অনেকটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে ওপেনার বানিয়ে দেওয়ার মতো। আপনি আমাকে এরপরে প্রশ্ন করতে পারেন যে রিয়াসাত ভাই, এরপরে ওয়ান ডে থেকে নাজমুল হোসেন শান্ত ওপেনিং করবে? আমি বলতে পারবো না, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলতে পারবে না, সিলেক্টরও বলতে পারবে না, ক্যাপ্টেন নিজেও বলতে পারবে না। সো এখানে আসলে কী হয় এটা কেউ বলতে পারে না, বুঝছেন? ওই যে ভূতের মুভি দেখি না আমরা, হিন্দি মুভিগুলোতে দেখি, ঠিক আছে, কৃষ্ণা কটেজ, কী হয় কেউ জানে না, অদ্ভুত সব ঘটনা ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন মেকিংগুলো অনেকটা কৃষ্ণা কটেজের ডাইরেক্টরের মতো। একদম শেষ প্রশ্ন, সামনে এশিয়া কাপ, তারপরে টি-20 বিশ্বকাপ, জি আপনার কি মনে হয় যে 27 ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা তো একদিকে থাকবেই, টি-20 বিশ্বকাপের পরিকল্পনা করা উচিত না? টি-20 বিশ্বকাপে গিয়ে মানুষ একই কথা বলবে যে প্রস্তুতি ঠিকঠাক আছে? বাংলাদেশের সবসময় এই অজুহাতটা থাকে, এবং আরেকটা এর সাথে অ্যাড করি আমি, যে আমরা খুব কম সময় পেয়েছি, ঠিক আছে? সো এই অজুহাতগুলোই থাকে, মানে সবার তো ডান হাত বাম হাত থাকে, ক্রিকেট বোর্ডের একটা অজুহাত আছে। সো এই অজুহাত দিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি তাদের দায়গুলোকে এড়িয়ে চলে। আপনি একটু দেখেন না, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য কত দূরে যায় রমজান মাসে, ক্রিকেটারদের কতটা কষ্ট হয় ভাবতে পারেন। ম্যাক্সিমাম ক্রিকেটারের একটা বড় অংশ রোজা রেখে খেলছে। সো তাদেরকে সেই ভোর 6টায় যেতে হয়, সেহরি খাওয়ার পরেই তারা হচ্ছে রওনা দেয় বিকেএসপির পথে খেলার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনি চিন্তা করেন যে এই যে এত বড় পূর্বাচলে মাঠটা রয়েছে, এই নাম চেঞ্জ করো, এটা করো, ওটা করো, নানা ধরনের কর্মকাণ্ড করে, কিন্তু এটা খেলার উপযোগী করার জন্য তারা কোনো চেষ্টা করে না। এই মাঠটা গত 2 বছর 3 বছর, গত 7 মাসেও কি খেলার উপযোগী করা অসম্ভব ছিল? সেই চেষ্টাটা কেউ করে না। সব জায়গায় একটা অজুহাত থাকে। আপনি এখন বলেন যে এখানকার সিটগুলো ময়লা কেন, সেটা নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বললো যে এখন আসলে উইন্টার চলে গেছে, স্প্রিং এসছে, ধুলাবালি বেড়ে গেছে, বৃষ্টি হয় না, এই কারণে এটা ময়লা। কিন্তু আপনার যেটা পরিষ্কার করার জন্য একটা লোক রাখার দরকার এবং সে তার কাজ করছে কিনা সেই কথা তারা বলবে না।